আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। টাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজ 1 মে, শুক্রবার। তো আজকে আমি আলোচনা করব ব্যাংক সেক্টরের কয়েকটি শেয়ার নিয়ে, যেগুলো ভবিষ্যতে কিরকম হওয়ার সম্ভাবনা আছে, সেটা নিয়ে আপনাদেরকে একটা সামগ্রিক আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। তো প্রথমে যে ব্যাংকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলাম ব্যাংক। যদি ইসলাম ব্যাংকের আমি নেট অ্যাসেট ভ্যালু দেখি, তাহলে দেখা যাচ্ছে যে তার নেট অ্যাসেট ভ্যালুর মধ্যে একটা গ্রোথ আছে। 2024-এর সেপ্টেম্বরে কিছুটা কমে যায়, বাট এখন পর্যন্ত মোটামুটি পজিটিভ আছে। বা এই 2023-এর পর থেকে কোম্পানিতে তেমন কোনো গ্রোথ আসে নাই। ঠিক আছে, নেট অ্যাসেট ভ্যালু। তার ইপিএস যদি দেখি, আমি ফার্স্ট কোয়ার্টার ছিল 2025-এর নেগেটিভ, সেকেন্ড কোয়ার্টার নেগেটিভ, থার্ড কোয়ার্টার পজিটিভ, এবং ফোর্থ কোয়ার্টারটাও কিছুটা পজিটিভ ছিল। সো ওভারঅল সেই জায়গা থেকে আমি বলবো যে ইসলাম ব্যাংক তার ফাইন্যান্সিয়াল ডাটা থেকে বেশ আগের চেয়ে রিকভারি জোনে আছে। গভর্নমেন্ট হোল্ডিং নেই, ইনস্টিটিউশনের কাছে 75%, ফরেনারদের কাছে 17%, আর পাবলিকের কাছে অলমোস্ট 7%-এর কাছাকাছি। তো আমি দেখতে পাচ্ছি যে এই জায়গায় তেমন কোনো চেঞ্জ হয় নাই। ওকে। তো পাবলিকের কাছে ফ্রি শেয়ার আছে 11 কোটি। তো এই স্টকটা দেখা গেছে যে তার প্রায় 32-33 টাকার কাছাকাছি একটা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট থাকে। যদি দেখেন 2023-এর যে 2023-এর যে ফ্লোর প্রাইস ছিল, ফ্লোর প্রাইসটাও ছিল 32 টাকা 60 পয়সা। এবং পরবর্তীতে যখন ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হয়, অন্যান্য সব স্টকের প্রাইস কমলেও এটার প্রাইস কিন্তু বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ 71 পর্যন্ত যায়। দেন 71 থেকে এটা আবার নিচের দিকে আসে, সেম জায়গায় এটা কিন্তু আবার সাপোর্ট নেয়। এই যে এই জায়গাটাতে সাপোর্ট নেয়। পূর্বে এই জায়গায় সাপোর্ট ছিল, তারপরে এই জায়গায় সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে। এবং পরবর্তীতে এই জায়গা থেকে সর্বোচ্চ 50 পর্যন্ত উঠে, 50 পর্যন্ত ওঠার পরে আবার নিচের দিকে আসে, এবং ঠিক সেম জায়গাতেই আবার 32 টাকা 60 পয়সার কাছাকাছি এসে সাপোর্টটা নিয়ে এই জায়গা থেকে উপরের দিকে উঠে আহ, বর্তমানে যে অবস্থা আছে, ফাইন্যান্সিয়াল ডাটা এভরিথিং যদি আমি কনসিডার করি, সে কোনো প্রকার ডিভিডেন্ড দিবে না, এটা নিশ্চিত। বাট সম্ভাবনা আছে এই জায়গা থেকে মার্কেটের পারফরমেন্স ভালো করার। যদি দেখি গতকালকে আপনার আহ, আহ, গতকালকে দেখা যাচ্ছে যে সে 32-60 পর্যন্ত লস ছিল গতকালকে। আর হাই ছিল 34-70, এবং ক্লোজিং হয়েছে 33 টাকা 30 পয়সাতে। সো ডেফিনেটলি এই জায়গায় একটা স্ট্রং সাপোর্ট আছে। যদি এটা ব্রেক করে দেন, এটা আরো নিচে নামার সম্ভাবনা আছে। বাট আমার কাছে যেটা মনে হয়, এই জায়গায় একটা স্ট্রং সাপোর্ট নেবে। এবং স্ট্রং সাপোর্ট নিলেও এই জায়গায় আপনারা 7-10 দিনের মতো সময় পাবেন। যদি কেউ এন্ট্রি নিতে চান, এটা ডেফিনেটলি একটা রিজনেবল জায়গা, যে জায়গায় আপনি এন্ট্রি নিবেন। দেখেন এই জায়গায় যদি আপনি 45 টাকা এন্ট্রি নিতেন বা 40 টাকা এন্ট্রি নিতেন, দেন ডেফিনেটলি এই জায়গায় একটা আপনার ডাউট থাকতো যে হ্যাঁ, এটা আরো নিচে যাওয়ার সম্ভাবনা আছে। বাট বর্তমান যে অবস্থায় আছে, বর্তমান বর্তমানে আছে 33 টাকা 23 পয়সা। আমি আপনাদেরকে বলছি যে 32 টাকা 60 পয়সার হচ্ছে তার সর্বনিম্ন, সর্বনিম্ন 12 উইক ল। ইভেন যদি আমি 2-3 বছরের বা 4 বছরের ডাটাও যদি আমি এই জায়গায় কনক্লুশন করি, দেখা যাবে যে এই জায়গায় একটা স্ট্রং সাপোর্ট আছে। সো বাট এই জায়গায় একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে দেখেন এই জায়গায় একবার সাপোর্ট, দুইবার সাপোর্ট, তিনবার সাপোর্ট, বর্তমানে চতুর্থবার। সো ডেফিনেটলি যখন 3বারের উপরে চলে যায়, 4বার 5বারের সাপোর্ট নেয় বা 4বার 5বার রেজিস্ট্যান্স নেয়, তখন এটা কিন্তু একটা সমূহ সম্ভাবনা থাকে যে এটা ব্রেক করার। সো
এই জায়গা থেকে এটাকে ব্রেক করে সে আরো নিচের দিকে আসতে পারে, বাট এন্ট্রি নেওয়ার জন্য একটা রিজনেবল জায়গা হচ্ছে 33 টাকা বা 32 টাকা 60 পয়সা। দেন ডেফিনেটলি আপনারা এই একটা প্রাইসের মধ্যে এমন ভাবে কিনবেন না যেন এটাই এটাই আমার শেষ প্রাইস। হ্যাঁ, এই জায়গা থেকে কমে এটাতে 32 টাকা থেকে কমে এটা 30 টাকা আসতে পারে, 28 টাকাও আসতে পারে। সো এটা একটা অপরচুনিটি হিসাবে দেখা উচিত। বাট আপনার এরকম কোনো এন্ট্রি নেওয়া উচিত না যে হ্যাঁ আমার এই জায়গায় সবকিছু ইনভেস্ট করবো, আহ, এটাই আমার লাস্ট, এরকম করবেন না। আহ, আর যদি আমি দেখি নিউজগুলা, গতকালকে নিউজ করা হচ্ছে যে দ্য কোম্পানি হ্যাজ বিন প্লেস জেড ক্যাটাগরি ফ্রম এক্সিস্টিং এ। সো এইটা একটা বিষয়। ইসলাম ব্যাংক আগে এ ক্যাটাগরি ছিল, এখন জেড ক্যাটাগরিতে চলে আসছে বিকজ সে ডিভিডেন্ড পরপর 2 বছর সম্ভবত দিতে পারে নাই, সেজন্য এরকম দেখছি। দেখা দেখা যাচ্ছে যে তার রেগুলারলি 3 টাকা 4 টাকার মতো ইপিএস আসতো, বাট বিগত 2 বছর থেকে তার ইপিএস এর অবস্থা বেশি একটা ভালো না। তবুও গত বছরের তুলনায় এই বছর কিছুটা পারফরমেন্স ভালো করছে। সো এই জায়গায় একটা সমস্যা হবে, যখন একটা স্টক সাধারণত জেড ক্যাটাগরিতে চলে যায়, তখন সেটার স্বাভাবিক যে ভ্যালুয়েশন থাকে সেই ভ্যালুয়েশন থেকে কম ভ্যালুয়েশনে পাওয়ার সম্ভাবনা থাকে। সো ডেফিনেটলি এই জায়গায় আপনি 32 টাকা 60 পয়সার কাছাকাছি একটা রিজনেবল প্রাইসে এন্ট্রি নিতে পারেন, অথবা আপনি যেহেতু এটা অলরেডি জেড ক্যাটাগরিতে চলে গেছে, 2 দিন 1 সপ্তাহ দেখেন। কারণ আপনার আমার জানা মতো এই জায়গায় যদি সাপোর্ট নেয়, আহ, আহ, সপ্তাহ 10 দিন এই জায়গার মধ্যে সাপোর্টটা কনফার্ম করবে। দেন যদি দেখেন এই সপ্তাহ দিনের মধ্যে, অর্থাৎ আগামী সপ্তাহে সেই জায়গায় সাপোর্ট নিতেছে না, এটাকে ব্রেক করে ফেলতেছে, 32 টাকার নিচে চলে গেছে, দেন একটু ওয়েট করেন, একটু ওয়েট করে দেখেন এটা 30 টাকা 28 টাকা 26 টাকা যতটুকু কম পারা যায় অতটুকু কমে বাই করার জন্য। বাট ডেফিনেটলি ইসলাম ব্যাংক, আই হোপ ইট উইল রিকভার, এবং খুব ভালোভাবে রিকভার করবে। কারণ ফরেনারদের ইনভেস্টমেন্ট দেখেন, ফরেনারদের ইনভেস্টমেন্ট অলমোস্ট 18%। ব্র্যাক ব্যাংকের পরে সর্বোচ্চ আমার জানা মতো এটাতে আছে। সো এই জায়গায় একটা, আর ইসলাম ব্যাংক ব্যাংকিং যদি পারফরমেন্স ভালো করে, অবশ্যই তার সুযোগ সুবিধা অন্যান্য ব্যাংকগুলোর তুলনায় বেশি আছে। ঠিক আছে। দ্বিতীয়ত আমি ডাচ বাংলা ব্যাংক নিয়ে বলবো। এবং ডাচ বাংলা ব্যাংকে আপনারা দেখতে পারতেছেন আমার আগে থেকে একটা প্রেডিকশন আছিল। আহ, ডাচ বাংলা ব্যাংকে ভালো একটা রিকভারি দিছে। সো এই জিনিসটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কোন জিনিসটা? একটা একটা কোম্পানি, সে আহ, সে পূর্বে ভালো ছিল, বা পূর্বে তার পারফরমেন্স খুব ভালো ছিল, বাট সাময়িক সময়ের জন্য একটা পারফরমেন্সে দেখা যায় যে অনেক সময় পারফরমেন্স খারাপ হয়ে যায়। তখন তখন আমাদেরকে বিবেচনায় নেওয়া উচিত এর প্রাইসটা। ঠিক আছে। সো ডাচ বাংলা ব্যাংকে একটা স্ট্রং একটা প্রাইস ছিল 38 টাকা 80 পয়সা বা 38 টাকা 50 পয়সা। সো এই জোনটা ব্র্যাক ব্যাংকের জন্য, সরি, ডাচ বাংলা ব্যাংকের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জোন। বারবার দেখা গেছে যে এই জায়গায় আসার পরে ডাচ বাংলা ব্যাংকে একটা পারফরমেন্স, ভালো একটা পারফরমেন্স করে, দেন হয়তোবা আবার কমে আসে। সো এই জায়গায় একটা ভালো একটা জোন ছিল। দেন এই জোনটা খুব কম পাওয়া যায়, যে 36 টাকা 60 পয়সা বা 70 পয়সার কাছাকাছি। তো এন্ট্রি নেওয়ার জন্য আমি সবসময় এটাকেই আমি প্রেফার করি। এবং আপনার সাপ্লাই দেওয়ার জন্য 42 টাকা 30 পয়সা, 42 টাকা 90 পয়সা বা 43 টাকা, এবং সেকেন্ড যে যেটা আছে 47 টাকার কাছাকাছি। সো দেখেন, দেখেন আহ, ডাচ বাংলা ব্যাংকের যেদিন ইপিএস প্রকাশ হবে এর আগের দিন ভলিউমও বেশ ভালো ছিল, এবং সেই সাথে তার প্রাইস অ্যাকশন প্রায় অলমোস্ট 7%-এর মতো বৃদ্ধি পায়। এবং দ্বিতীয় দিন তার ভলিউমটা অনেক বেশি ছিল, তার চেয়ে বেশি ছিল। এবং
প্রাইস বৃদ্ধি পায় 3.5%-এর মতো। যদিও এটা এক সময় হোল্টেড হয়ে যায়, বাট দিন সময় বাড়ার সাথে সাথে এটা প্রাইসটা কমে আসে। বিকজ আপনার এই জায়গায় পূর্বে থেকে একটা আমার প্রেডিকশন দেওয়া আছে যে 47 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা। সো এই জায়গায় এন্ট্রি সেল করে দেওয়া ভালো ছিল। যদিও তার নিউজ গুলো আসছিল, ফার্স্ট কোয়ার্টার আসছে, তারপরে ডিভিডেন্ড আসছে, তারপরে তার ইয়ারলি ইনকাম কিসের জন্য বৃদ্ধি পাইছে সেগুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। সো এটা বেশ ভালো ছিল। সো আমি মনে করি যে বর্তমানে ডাচ বাংলা ব্যাংকে যদি কেউ এন্ট্রি নিতে চায়, নিয়ার অ্যাবাউট 43 টাকা খুব সুন্দর একটা সুইটেবল প্লেস। বিকজ সে ডিভিডেন্ড ডিক্লারেশন করবে, এবং ডিভিডেন্ড ডিক্লারেশন করার পরে এই জায়গাতে সে 10% যদি কমে যায়, আমি প্রাইস রেঞ্জ দেখাই আপনাকে, 10% যদি কমে যায় এই লেভেলটা আসবে 38 টাকা 80 পয়সা। অর্থাৎ আমি যদি আরেকটু কমে যদি কিনতে পারি, নিয়ার অ্যাবাউট দেখেন এই লেভেলটা চলে আসবে 38 টাকা 60 পয়সা বা 70 পয়সা। এর চেয়ে কমা সম্ভব না। সো আপনার যদি ডিভিডেন্ড নেওয়ার ইচ্ছা থাকে, ডেফিনেটলি আপনি 43 টাকার কাছাকাছি নিতে পারেন। এর চেয়ে যদি কমে পান আরো ভালো। আমার কাছে মনে হয় যেটা ডাচ বাংলা ব্যাংকের ফার্স্ট কোয়ার্টার যেহেতু ভালো আসছে, সেকেন্ড কোয়ার্টারও সে ভালো পারফরমেন্স করবে, এবং এটা এন্ট্রি নেওয়ার জন্য একবারে সেফ প্লেস। কারণ আপনি ডিভিডেন্ড পাওয়ার পরে আপনার এটা কারেকশন যদি হয়, আহ, এর চেয়ে বেশি কারেকশন হবে না। আর এর চেয়ে বেশি যদি কারেকশন হয়, নিয়ার অ্যাবাউট আপনার 36 টাকা 60 পয়সায় যদি চলে আসে, দেন এটা আপনার জন্য অপরচুনিটি। কারণ যার পি বর্তমানে 4 আছে, সেইটা যদি আরো 10% কমে যায়, ডেফিনেটলি এটা পি আরো 10% কমে যাবে। দেন তখন আপনি দেখা যাবে 3 টাকা 60 পয়সা, 3.60 পয়সা এইরকম আসবে। দেন এটা আপনার জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করবে। তো পাবলিক হোল্ডিং আছে মাত্র 9.5 কোটি, ইনস্টিটিউশন হোল্ডিং আছে অলমোস্ট 7 কোটি। সো ফরেনার খুব কম আছে। সো এই স্টকটাতে যদি, হ্যাঁ আপনাদেরকে দেখালাম যে এতটুকু যে রিস্ক কতটুকু আছে, রিওয়ার্ড কিন্তু আমি যেই রেশিওটা দেওয়া আছে বর্তমানে 47, এটাকে কিন্তু ক্রস করা সম্ভব। রিওয়ার্ড ইভেন 54 70 পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। সো এই লেভেলটা 54 70 বা 54 টাকায় আমি যদি ধরি, রিওয়ার্ড কিন্তু অনেক বেশি পাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গা থেকে যদি রিওয়ার্ড নেন, রিওয়ার্ড 25%, ঠিক আছে। এর মধ্যে যদি ডিভিডেন্ড চলে আসে আরো 10% যোগ হবে, দ্যাটস মিন 35%। অসাধারণ একটা রিওয়ার্ড ওয়েট করবে যদি আপনারা প্রপারলি এক্সিট করতে পারেন। দেন দেন আমি সিটি ব্যাংক নিয়ে আলোচনা করব। সিটি ব্যাংকের স্পোর্ট ডে চলে গেছে। সো স্পোর্ট ডে চলে যাওয়ার মানে হচ্ছে সে আগামী আগামী দিনে সে ওপেন, তার রেকর্ড ডেট। সো রেকর্ড ডেটে সে কারেকশন হবে। কিরকম কারেকশন হবে? ডিভিডেন্ড ইল্ডটা হচ্ছে 4.5%, স্টক দিচ্ছে 15%। সো 19% তো এই জায়গা থেকে ফল করার সম্ভাবনা আছে। তো বর্তমানে 33 টাকা যদি আসে, 19% আপনার চলে আসবে, দেখেন এই জায়গা পর্যন্ত আসবে লিস্ট আমার যেটুকু ধারণা। আর এই জায়গায় অলরেডি ফিবোনাচ্চিতে দেখা যাচ্ছে যে 27 টাকার মধ্যে একটা সাপোর্ট লেভেল আছে। সো এই জায়গার মধ্যে আসবে। দেন হয়তো বা একটু স্লো থাকবে স্টকটা, বাট সাপ্লাই জোন যখন উম, তার জন্য যেই সাপোর্ট জোন যেটা থাকবে, এই যে এই লেভেলে দেখা যাবে যে অনেকে এন্ট্রি নিবে, এবং এই জায়গার মধ্যে প্রাইসটা স্টেবল হওয়া শুরু করবে। হ্যাঁ দেখবেন, আপনারা দেখবেন, মেলায় দেখবেন। তারপরে আপনার
ব্র্যাক ব্যাংকের পারফরমেন্স, ধারাবাহিক পারফরমেন্স ভালো। হুম, ব্র্যাক ব্যাংকে গতবার থেকে ইপিএস ভালো পারফরমেন্স করছে, যেটা অলমোস্ট 30% ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে, এবং তারা 15% স্টক 15% ক্যাশ দিবে। যদি দেখার চেষ্টা করেন এটা কিন্তু আহ, এই জায়গার মধ্যে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে, বা আমি এটা ধরতে পারি যে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করতেছে, এবং তার যে রেকর্ড ডে আছে, রেকর্ড ডেতে সেই জায়গা থেকে পড়া শুরু করবে, এবং এই স্টকটা অলমোস্ট 15% স্টক যেহেতু ঘোষণা করবে, 15% প্রাইস পড়বে, তার ডিভিডেন্ড ইল 2%, 17%। সো 17% এখান থেকে যদি পড়ে 17%-এ আপনার চলে আসবে 60 টাকার কাছাকাছি চলে আসবে। দ্যাটস মিন তার 60 থেকে 55-56 এই জুনটাতে সে স্টেবল হওয়া শুরু করবে। সো এটাই আপাতত। তারপরে ঢাকা ব্যাংকও ভালো পারফরমেন্স করছে, তার ইপিএস এর গ্রোথ আসছে, এবং সে ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন করছে। আর ঢাকা ব্যাংকের জন্য আমি যেটা বলি, এটা একটা মোটামুটি আপ ট্রেন্ডের একটা স্টক দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে যে হাই, লোয়ার হাই, হায়ার হাই, লোয়ার হাই, এবং এইরকম সিচুয়েশনেই আমি দেখতে পাচ্ছি আপাতত। সো এই পর্যন্ত ছিল। যদি কোনো স্টক সম্পর্কে, স্পেসিফিক স্টক সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।